এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কিন্তু যদি মৃত্যুর পরেও আবার পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হয়, তাহলে কথাটা এই নশ্বর শরীরের জন্য খাটলেও আত্মার জন্য খাটে কি? সত্যিই কি পুনর্জন্ম বলে কিছু হয়? আত্মার ওপর অসম্পূর্ণ কোনো আশা আকাঙ্ক্ষার টান কি এতটাই প্রবল হতে পারে যে আবার তাকে ফিরিয়ে আনতে পারে? বা হয়তো কোনো অভিশাপের কবলে পড়ে বারবার আত্মাকে ফিরে আসতে হয় এই ধরাধামে? আজ আমরা এমনই জন্ম পুনর্জন্মের এক অদ্ভুত কাহিনী শুনব এক মর্মান্তিক ভবিষ্যৎবাণীর কথা, এক আশ্চর্য পুঁথির কথা, যার পাতায় পাতায় দুর্বোধ্য জ্ঞানের আড়ালে লুকিয়ে রয়েছে এক দুর্ভাগ্যজনক অভিশাপ। এমন এক অভিশাপ যা জন্ম মৃত্যু নিয়ে খেলা করে। শুরু হচ্ছে পারমিতা চ্যাটার্জির লেখা বিষ্ণুপুর গ্রামে বর্ষাকালে। অভিনয় বর্ণালী, প্রদীপ্তা, সৌরভধ্বনি সাহা, আমি সুমিতেন্দ্র, আর বার্থডে বয় প্রত্যয়। হ্যাঁ, এত জন্মটন্ম নিয়ে কথা বললাম, আজকে ছেলের জন্মদিন, একটু কমেন্ট করে দিন। দাদুর ঘরে ওই চকচকে লাল বইটার উপর বেনুর অনেক দিনের লোভ, কিন্তু না বলে দাদুর ঘরের জিনিসে হাত দেওয়ার মতো সাহস এ বাড়িতে কারোর নেই। যদিও রামায়ণ মহাভারতের মতো বইগুলো কখনো কখনো দাদু নিজেই বের করে দেন, কিন্তু বেনুর নজর ওই লাল বইটার দিকে। সাহস করে একবার চেয়েও ছিল দাদুর কাছে। তিনি বলেছিলেন, খবরদার দাদু ভাই, কখনো ভুল করেও তুমি ওই বইয়ে হাত দেবে না। বেনু এটাও লক্ষ্য করেছে যে দাদু তার বইয়ের আলমারিতে সব সময় তালা দিয়ে রাখতেন, আর তার চাবি কোথায় থাকত সেটা অবশ্য বাড়ির কেউ জানত না। কারণ বেনুর দাদু মানে রামগোপাল বাবু চাইতেন না বাড়ির কেউ সেই আলমারিতে হাত দিক। তবে দাদুর সাথে বেনুর বন্ধুত্বের একটা বিশেষ কারণ ছিল। প্রতিদিন ভোরবেলা উঠোনে যখন শালিক আর চড়াইয়ের দল ভিড় জমাত, তখন বেনু দাদুর কোলে বসে ওদের মুড়ি, গম, ধান ছড়িয়ে দিত। ওরা কিচিরমিচির করে কি বলতো, দাদু কেমন করে যে সবটা বুঝে নিতেন কে জানে। রাস্তার মোড়ের কুকুরগুলো ঝগড়া করলে ওরা ঠিক কি নিয়ে ঝগড়া করছে দাদু সেটাও বেমালুম বুঝতে পারতেন। ছোট্ট বেনুর কাছে এগুলো দারুণ মজার ব্যাপার, কিন্তু রামগোপাল বাবুর একদিনের একটা ছোট্ট ভুল
সবটা শেষ করে দিল। তিনি নিখুঁত কুষ্টি বিচার করতে জানতেন। বেনুর কুষ্টিতে 11 বছর বয়সে তিনি মৃত্যু যোগ দেখেছিলেন, যদিও খুব একটা তীব্র নয়। যদি সেটাকে কাটিয়ে উঠতে পারে তবে সে দীর্ঘ জীবনের অধিকারী। সেদিন রামগোপাল বাবু তার এক বাল্যবন্ধুর নাতির উপনয়নের পৌরোহিত্য করতে গেছেন কয়েক গ্রাম দূরে। দাদু বাড়িতে না থাকায় ঘরে আজ আর মন বসছে না বেনুর। বাবা কাজে যাওয়ার সময় 10খানা অঙ্ক দিয়ে গেছেন, বলেছেন ফিরে এসে দেখবেন। বেনু অঙ্কের খাতা নিয়ে দাদুর বিছানায় গিয়ে উঠল। ছবি আঁকা, হাতের লেখা করা, অঙ্ক করার ওটাই জায়গা তার। সবেমাত্র দ্বিতীয় অঙ্কটা শেষ করেছে, এমন সময় নজর স্থির হয়ে গেল দাদুর বইয়ের আলমারিটার দিকে। আলমারির হাতলে তালার সাথে চাবিটা ঝুলছে। এত গুপ্তধনের খোঁজ! সেখান থেকে সেই বইখানা পাড়া হলো। বাংলায় লেখা, তবে মাঝে মাঝে কিছু সংস্কৃত শ্লোক আছে। বেশ কয়েকটা পাতা যখন পড়া শেষ হয়ে গেছে তখন মায়ের ডাক পড়ল। বেনু, বেলা গড়িয়ে যাচ্ছে, স্নান সেরে ভাত খাবি আয়। কুঁতলায় বালতিতে জল ভরা আছে, তাড়াতাড়ি কর। মায়ের আওয়াজে বইখানা খাটের তলায় লুকিয়ে রেখে বেনু স্নানে গেল। মা জানে না সে প্রতিদিন স্নানের সময় কুয়োর জলে উঁকি দিয়ে নিজের মুখ দেখে, ঠিক যেমন দাদুর বলা গল্পে সিংহটা দেখত। কিন্তু সেদিন কেমন করে যেন ছোট্ট পা দুটো পিছলে সোজা গিয়ে পড়ল কুয়োর জলে। মিলে গেল রামগোপাল বাবুর নিখুঁত কুষ্টি বিচার। বেনু মারা গেল। রামগোপাল বাবু নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারেননি। বইটা নিজের হাতে পড়িয়েছিলেন। অবশ্য 2 মাসের মাথায় তিনি নিজেও মারা যান। যতদিন বেঁচে ছিলেন কারোর সাথে কোনো কথা বলতেন না। ভোরবেলা শালিক আর চড়াইয়ের দল উঠোনে ভিড় করলে তাদের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলতেন। তবে মৃত্যুশয্যায় তিনি বেনুর মাকে কিছু কথা বলে গিয়েছিলেন। বৌমা, বেনু আবার ফিরবে, তবে কবে, কোথায়, কিভাবে তা আমি জানি না, কিন্তু এই পৃথিবীতে আরো একবার ওকে আসতেই হবে। এসব আপনি কি বলছেন বাবা? আমি ঠিকই বলছি। বেনু এখন কোনো সাধারণ ছেলে নয়। পুনর্জন্ম তার হবেই। সেদিন রামগোপাল বাবুর কাছ থেকে এক অলৌকিক সত্যি জেনেছিল তার পরিবার। যে বইটার লোভ
বেনুকে তাড়া করে বেড়াতো, সেটা কোনো সাধারণ বই ছিল না। নিয়ম হলো, ওটা কেউ পড়তে শুরু করলে তাকে সেটা শেষ করতে হবে একবারে, নইলে মৃত্যু অনিবার্য। কিন্তু যদি কেউ তা করতে পারে, তাহলে তার মধ্যে পশু পাখি গাছপালা এমনকি অশরীরীদের ভাষা বোঝার এবং তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি হয়। কিন্তু পড়া শেষ না করলে ভাষা বোঝার ক্ষমতা তৈরি হলেও তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে না। আর সব থেকে মারাত্মক ব্যাপার হলো, পরের জন্মেও এই গুণগুলো থেকে যায়। আর সেই কারণে তাকে আরও একবার জন্ম নিতে হয়। কিন্তু বইটার সম্পূর্ণ জ্ঞান যাদের থাকে, তাদের পুনর্জন্মের কোনো সম্ভাবনা থাকে না। রামগোপাল বাবুর কথা সেদিন পরিবার বিশ্বাস করেছিল কিনা জানি না, তবে তিনি যে মিথ্যা বলেননি, রাখাল তা প্রমাণ করেছিল। বৈকুণ্ঠপুর গ্রামের মানুষের জীবন অতি সাধারণ। পড়াশোনার গণ্ডি বলতে 10 ঘর পর্যন্ত নামতা, আর 2-এ 2-এ 4, 3-এ 3-এ 6। কারুর ঘরে বিপদ হলে সবাই মিলে তার সমাধান না করা পর্যন্ত শান্তি পায় না এরা। গ্রামের দিঘির স্বচ্ছ টলটলে জলের মতোই মন সবার। পরনিন্দা পরচর্চা নেই, হিংসে বিদ্বেষ নেই, জীবনের প্রতি কোনো অভিযোগ নেই। এ গ্রামের নামকরণ কিভাবে হয়েছিল জানি না, তবে মানুষ নামের মাহাত্ম্য বজায় রেখেছে। বিষ্ণুপুরে যেন সত্যি ভগবান বিষ্ণু বিরাজমান। কিন্তু পৃথিবীতে খারাপ জিনিস ভালো হতে সময় লাগলেও ভালো জিনিস খারাপ হতে বেশি সময় লাগে না। খারাপ সময় হয়তো পেরিয়ে যায়, কিন্তু তার যে ছাপ মানুষের জীবনে পড়ে, কখনো কখনো তার ফল হয় মারাত্মক। সেবার গরমে অনাবৃষ্টিতে চারিদিকে হাহাকার অবস্থা। জ্যৈষ্ঠের রোদে বিদ্যুতের রেখার মতো এঁকে বেঁকে ফাটল ধরেছে মাটির বুকে। কুয়োর জল শুকিয়ে আসছে, পুকুরের জল এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে ঘাটের শেষ সিঁড়িটা পর্যন্ত দেখা যায়। মাঠের ফসল চাষির কপালের মতোই পুড়ছে। মানুষজন সারাদিনে একবার আধ পেটা খেয়ে পরের দিনের জন্য বাঁচিয়ে রাখে। কিন্তু এভাবেই বা কতদিন চলে? দেখতে দেখতে সবার ঘরে চাল ফুরালো। কারোর ঘরে এতটুকু খাবারের সন্ধান পেলে রাতের অন্ধকারে সেই খাবার চুরি হয়ে যেত। অসহ্য খিদের জ্বালা সহ্য করতে না পেরে পরাণের 5 বছরের মেয়েটা মারা গেল। এর অল্প কিছুদিনের মধ্যেই অবশ্য বৃষ্টি নামল, চারিদিক জলে ভরে উঠল। সবুজে সবুজে আবার ভরে উঠল গ্রাম। মানুষ আবার বাঁচতে শুরু করল। শুধু পরাণের মেয়েটার মৃত্যুর ছাপটা রয়ে গেল গ্রামে।
পই পই করে পড়লাম খেলা শেষ করে সন্ধ্যের আগে বাড়ি ফিরবি, তা সেই কথা কানে তুললে তো? আজ ফিরুক বাড়ি ফিরুক, ওই পেয়ারা তলায় বেঁধে রেখে ওরে আজকে মার দেবো, বিয়াদব মেয়ে একখানা। মাঠ থেকে গরুগুলোকে এনে খুঁটিতে বাঁধতে বাঁধতে মেয়েকে উদ্দেশ্য করে কথাগুলো বলল চম্পা। বাইরে থেকে তার চিৎকার শুনতে পেয়ে রতন মুখ টিপে হাসতে হাসতে বাড়িতে ঢুকল। কি হলো, মেয়ে বুঝি এখনো খেলে ফেরেনি? আরে বাবা, এত চিন্তা করো না তো, দেখতে দেখতে মেয়েটা কেমন বড় হয়ে যাচ্ছে, তাই না? আর কতদিনই বা খেলতে পারবে? তুমি ফিরলে যেন বকাঝকা করো না। এই এই তোমার আশকারাতেই মেয়েটা এরকম গোল্লাই গেছে। বাপের জন্মে এমন বাপ দেখিনি। এই মেয়ে মানুষের ধিঙ্গিপনা না কেউ ভালো চোখে দেখে না, বুঝলে? কেউ ব্যাপারখানা ভালো চোখে দেখুক বা না দেখুক, আরও কিছুটা সময় পেরিয়ে যেতেই চারিদিকে অন্ধকার যখন ঘন হয়ে এলো, তখন একেবারেই ভালো লাগলো না রতন আর চম্পার। মেয়েকে খুঁজতে বেরোলো দুজনে। এ বাড়ি ও বাড়ি, পুকুর ঘাট, তালবাগান, পুবের মাঠ, সব খুঁজতে খুঁজতে শেষে মিনু মানে ওদের মেয়েকে পাওয়া গেল জলার ধারে। ওদিকে সাধারণত কেউ যায় না, পাশেই শ্মশান কিনা। সে কি গো, আমার মেয়েটা তো এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এখানে এলো কি করে? এতক্ষণ ধরে কত গাল মন্দ করেছে মেয়েটাকে। সরো সরো সরো, এখন কান্নাকাটি করলে চলবে না। মেয়েটাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে গিয়ে হিতেন কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে তো। তবে সেদিন কবিরাজ মশাই যা বলেছিলেন তা খুব একটা চিন্তার বিষয় ছিল না। তোর মেয়ের এমন কিছুই হয়নি রে রতন। যা গরম পড়েছে তাতে আমার মনে হয় খেলতে খেলতে মাথা ঘুরে গেছিল। রাতটুকু ভালো মতো ঘুমোলেই ঠিক হয়ে যাবে, ওষুধের দরকার নেই। কিন্তু বাবা মায়ের চোখ যা দেখতে পায় বা মন যা বুঝতে পারে, জগতে আর কারুর পক্ষে সেটা সম্ভব না। বাড়িতে এসে চম্পা রতনকে বলল, আচ্ছা, মেয়েটা তো খেলতে গেছিল বাজারের পাশের মাঠে, সেখান থেকে শ্মশানে কি করে চলে গেল বলো তো? আমিও তখন থেকে একই কথা ভাবছি জানো। আর মেয়েটার ডান হাতটা খেয়াল করেছো? আঙুলের ছাপে নীল হয়ে গেছে। মনে হচ্ছে হাতটা কেউ শক্ত করে চেপে ধরেছিল, রক্ত জমে গিয়েছে। হ্যাঁ গো, আমাদের মেয়েটারে কেউ জোর করে নিয়ে যায়নি তো ওখানে? কেন যে ভর সন্ধেবেলা না জেনে এতগুলো কথা বলতে গেলাম। কি হয়েছিল সেটা তো মেয়ের ঘুম না ভাঙা পর্যন্ত বোঝা যাবে না। কিন্তু পরের দিন সকালে মিনু কিছুই মনে করতে পারল না। সে বারবার শুধু বলে যাচ্ছিল যে কাল খেলার পর বাকিদের সাথে সে বাড়ি ফিরে এসেছিল। সেদিন রতন খেতে চাষ করার সময় হলধর এসে হাজির। তো বলি, হ্যাঁ রে রতন, তোর কি কোনোদিন আক্কেল টাক্কেল বলে কিছু হবে নি? কেন গো হলধরদা, কি হয়েছে? আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? শুনলুম তোর মেয়েটাকে নাকি কাল খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি তো বাড়ি ফেরার সময় দেখেছিলুম তোর মেয়েটা জলার ধারের মাঠে দৌড়ে খেলে বেড়াচ্ছে। ভাবলুম তোরা হয়তো জানিস, তাই আর তখন সে নিয়ে অত মাথা ঘামায়নি, বুঝলে? কিন্তু পরে যা শুনলাম তা তো মোটেই ভালো কথা নয়। মেয়েটাকে এবার একটু চোখে চোখে রাখিস, বুঝলি? আমি এখন চলি। হলধরের কথার কোনো উত্তর দিতে পারল না রতন। মেয়েটা তাহলে ওখানে খেলতে গেছিল, কিন্তু কার সাথে? গ্রামে এমন ঘটনা আগে তো কখনো ঘটেনি।
বিকেলে খেলার জন্য অনেকেই আর ছেলে মেয়েদের এখন বাইরে ছাড়তে চাইতো না। হ্যাঁ গো টাবলুর মা, বলি তোমার ঘরে পাকা তেঁতুল আছে? থাকলে একটু দাও দেখি আমায়। কাল উনি বাজার থেকে আনলে দিয়ে যাবো ক্ষণ। দাঁড়াও দিদি। কি রে টাবলু, স্কুলে যাসনি কেন আজ? শরীর টরীর খারাপ নাকি তোর? না না, কাকি গেছিলাম তো, মাস্টারমশাই ছুটি দিয়ে দিলেন, বললেন আজ কলকাতায় যাবেন এসব বই আনতে। তা হ্যাঁ রে, মানিকও তো ছিল তোর সঙ্গে, তা সে মক্কেল কই? কেন, আমরা তো একসাথেই ফিরলাম, বাড়ি যাইনি। আমি তো অনেকক্ষণ হলো ফিরেছি। এ কি, কোথায় গেল এই মানিকের মা? কোথায় গেল কি জানি, হঠাৎ দৌড়ে চলে গেল। মানিক এখনো বাড়ি আসেনি। জাগে জাগে, কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে নে। কখন থেকে সেই বাইরের জামা প্যান্ট পরে বসে আছিস? ওদিকে টাবলুর কথা শুনে সুবলার বুকের ভেতরটায় হঠাৎ খচখচ করে উঠল। রতনের মেয়ের ঘটনাটা ঘটেছে খুব বেশি দিন হয়নি। তেঁতুল আর নেওয়া হলো না। ছেলেটাকে চোখে না দেখা পর্যন্ত এ ভয় দূর হবার নয়। যদিও এখনো দিনের আলোয় চারিদিকে চকচক করছে, কিন্তু তবুও বিপদ তো আর সময় দেখে আসে না। এবার আর অজ্ঞান অবস্থাতে নয়, কিংবা শ্মশানের ধারেও নয়, মানিককে পুরনো বাজারে পাওয়া গেল। গ্রামের বাজারটা আগে ওখানেই বসতো। ওই একটা দুটো খুঁটি বাদ দিলে এখন জায়গাটা ফাঁকাই থাকে। ওই জায়গাটা অনেকটা ওই চকের মতো। একটা ফাঁকা জায়গা ঘিরে চারিদিকে দোকানপত্তর বসতো। মানিক উন্মাদের মতো সেখানে ছোটাছুটি করছিল আর চিৎকার করে বলছিল, মানিক, এই মানিক, কি করছিস সেখানে? একা একা কেন খেলছিস? স্কুল ছিল না যখন, তখন বাড়ি ফিরে গেলি না কেন? এই দুপুর রোদে খেলে শরীরটা খারাপ না করলে চলছে না, তাই না? মায়ের কথার কোনো উত্তর দেয় না মানিক। খানিক পরে প্রচন্ড ক্লান্তিতে দু চোখ বুজে আসতে চায় তার। মাথাটা ঘুরতে থাকে। দপ করে সে মাটিতে পড়ে যায়। সুবলা দৌড়ে যায় ছেলের কাছে। মানিক জড়ানো গলায় কোলে মাথা রেখে বলে, এটা তো আমাদের পুরনো বাজারটা, তাই না মা? কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি তো টাবলুর সাথে বাড়ি ফিরছিলাম। আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি বাড়ি যাব। সেদিন সুবলাও মানিকের হাতেও ওই একই রকম আঙুলের ছাপ দেখেছিল। এরপর থেকেই প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাড়ির বাচ্চা নিখোঁজ হয়ে যেতে লাগলো। শেষে তাদের যখন ক্লান্ত অবস্থায় খুঁজে পাওয়া যেত, তখন কেউই কিছু বলতে পারত না। তাদের কিছুই মনে থাকতো না। তবে সব কটা ছেলে মেয়েদের হাতেই সেই একই রকমের আঙুলের ছাপ পাওয়া যেত। দিনে দিনে একটা অদেখা আতঙ্ক গ্রামটাকে ঘিরে ধরতে শুরু করলো।
2-3 দিন ধরে একটানা বৃষ্টি হয়ে চলেছে। আজ সকাল থেকে যেন তার জোর আরও বেশি। হলধর তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। সে থমকে দাঁড়ালো স্কুল বাড়িটার সামনে। সেখানে বারান্দায় কারা যেন বসে আছে। কি গো, ও গায়ের বৈষ্ণব ঠাকুর নাকি? এইখানে এমন করে বসে আছো কেনে? তা কোত্থেকে এসছো এখন শুনি? সে অনেক দূর। আজকে এমন জল পড়তে শুরু করলো যে আর এগোতে পারলাম না গো, তাই ছেলেটাকে নিয়ে এখানেই বসে রয়েছি। সে কি কথা গো, বামন মানুষ এইভাবে কতক্ষণ বসে থাকবে? এই আর কি, জল কমলেই বেরিয়ে যাবো। শোনো শোনো, এই জল সহজে কমবে বলে মনে হচ্ছে নি আমার। খালি পেটে থাকবে নাকি? চলো দেখি আমার ভিটে আমার সাথে। কত? আরে আমার ঘরে দুটো ভাতে ভাত খেয়ে ওইখানেই বরং বিশ্রাম নিও। আরে না না, আরে চলো চলো, পরে জল কমলে দেখা যাবে। জয় গুরু জয় গুরু। তা তোমার ছেলেটার নাম কি গো? রাখাল। বৈষ্ণব ঠাকুরের মুখে নামটা উচ্চারণ হবার সাথে সাথে পুরো গ্রামটাকে কাঁপিয়ে কোথায় যেন একটা বাজ পড়ল। তার আলোর সামনে টিকতে পারে এমন অন্ধকার পৃথিবীতে আছে বলে মনে হয় না। হলধরের বাড়িতে সেদিন দুপুরবেলা বৈষ্ণব ঠাকুর আর তার ছেলে খাওয়া দাওয়া সারল। তা তুমি বরং আজকের দিনটা থেকে যাও, বুঝলে? আহা, আর না না, তো তোমাদের খামোকা। আরে তোমার জন্য বলছি না, ভাবছি তোমার ওই ছেলেটার কথা। দিন তো প্রায় ফুইরেই এলো, এতটুকু ছেলে নিয়ে এই ঝড় বাদলে কোথায় আর যাবে? তা তো ঠিকই বলেছো ভায়া, এই জল আজ আর থামবে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, থেকেই যাই তবে। জয় গুরু জয় গুরু। তবে একটা কথা, ছেলেটাকে সবসময় নজরে নজরে রেখো, বাড়ি থেকে যেন না বেরোয়। বিকেলে উঠোনের সামনে বারান্দায় বসে রতনের মেয়ের কথা থেকে শুরু করে গ্রামে ঘটে চলা সমস্ত ঘটনা হলধর খুলে বলল বৈষ্ণবকে। রাখালও বাপের পাশে বসে সব কিছু শুনে চুপ করেছিল। এবারে সে মুখ খুলল। শিউলি কে কাকা? তুমি চেনো তাকে? শিউলির নামটা কানে আসতেই হলধরের চোখের সামনে ফুটফুটে একটা মুখ ভেসে উঠল। বুকের ভেতরের কান্নাটা বেরিয়ে আসতে চাইছিল। নিজেকে সামলে নিয়ে বলল, চিনব না কেন বাবা? তুমি এর নাম জানলে কি করে? তোমার তো তাকে চেনার কথা নয়। ব্যাপারখানা কি গো ভাই? শিউলি হলো গিয়ে পরাণের মেয়ে, যেবার অনাবৃষ্টিতে ওই করেলা হলো। হ্যাঁ, খিদের জ্বালায় 5 বছর বয়সে মেয়েটা মারা গেছিল। হরি 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 হরি। কিন্তু তার নাম রাখাল জানলে কি করে? হলধর আরো কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় এই অঝোর বৃষ্টি মাথায় নিয়ে কানাই হন্তদন্ত হয়ে এসে হাজির হলো তাদের উঠোনে। তাড়াতাড়ি চলো হলধর, শুয়োলের বাচ্চাটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে নি। সব পাগলের মতো খুঁজতে বেরিয়েছে। হরি 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 হরি। কি বলছিস? এতটুকু 3 মাসের বাচ্চা বসতে শেখেনি ঠিক করে, সে আবার কোথায় গেল? তবে আর বলছি কি, বাকিরা না হয় বাইরে খেলতে বেরিয়েছিল, কিন্তু এই বাচ্চাটা তো আর ঘরেই ছিল। ঘুম পাড়িয়ে বাড়ির লোকে দুপুরবেলা পাত পেরে বসেছিল, ঘরে ঢুকে দেখে বাচ্চাটা নেই, বিছানা ফাঁকা। কি বলছিসটা কি রে? চল তো দেখি।
কানাইয়ের সাথে হালদার আর বৈষ্ণব ঠাকুর বেরোতে যাচ্ছিল, এমন সময় রাখাল তাদের পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছ তোমরা? আমাকেও নিয়ে চলো, আমি জানিও কোথায় আছে। তোমরা কেউ ওকে খুঁজে পাবেনি। ছেলের মুখের কথায় বৈষ্ণব ঠাকুর একেবারে অবাক। বলিস কি রে বাবা মা, তুই কি করে পাবি? তুই তো এখানকার পথ ঘাট মানুষজন কিছুই চিনিস না। আমি সব জানি, তো তোমরা এসো আমার সাথে, তোমরা এসো। সবাইকে অবাক করে দিয়ে হনহন করে হাঁটা লাগালো ছোট্ট রাখাল। বৃষ্টি মাথায় নিয়ে ওরা চলল তার পেছন পেছন। পথে যেতে যেতে যতজনকে সম্ভব ডাকাডাকি করে হলধর সাথে নিল। দেখতে দেখতে রাখালের পেছনে একটা ছোটখাটো ভিড় জমে গেল। সবার চোখে একই প্রশ্ন, ছোট্ট ছেলে রাখাল, তাও আবার ভিন গায়ের। সে কোত্থেকে আবার কি জানল? রাখাল এসে থামল পরাণদের ছোট্ট মাটির বাড়িটার সামনে। সকলে অবাক, পরাণের বাড়ি রাখাল চিনল কি করে? রাখাল বলল, এখানেই আছে, এখানেই থাকে। পরাণের ভিটেতে পা দিয়ে উঠোনের একটা ফাঁকা কোণায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাখাল। তারপর সেদিকে তাকিয়েই প্রশ্ন করল, তুমি সুবল কাকার বাচ্চাটাকে কেন নিয়ে এসো? কোথায় রেখেছো তাকে? ফিরিয়ে দাও। সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রাখালের দিকে। কার সাথে কথা বলছে ছেলেটা? উঠোনের যে দিকটাতে রাখাল তাকিয়ে আছে সেখানে তো কেউ নেই, অথচ রাখালের গলায় তার চাউনিতে কি মারাত্মক আত্মবিশ্বাস আর কি মারাত্মক দৃঢ়তা। ওদিকে পরাণ আর তার বউও বেরিয়ে এসেছে ভেতর থেকে, তারাও অবাক। রাখাল আবার প্রশ্ন করল, কি হলো বললে না তো? কোথায় রেখেছো তুমি বাচ্চাটাকে? কেন এরকম করছো? এই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটল। সবাই দেখল রাখালের হাত দুটো শূন্যে দুলছে, আর সে গোল হয়ে উঠোনের মাঝখানে ঘুরছে। দেখে মনে হচ্ছে অদৃশ্য কারোর সাথে রাখাল খেলছে। ভিড়ের মধ্যে সবাই দম বন্ধ করে দেখছে, যেন সকলে একসাথে নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ বাদে খেলা থামল। আবার সে প্রশ্ন করল, এবার বলো কোথায় রেখেছো বাচ্চাটাকে? ওপাশ থেকে কি উত্তর এসেছিল কেউ জানে না। উঠোন পেরিয়ে রাখাল সোজা গিয়ে ঢুকলো পরাণের ঘরে। খাটের তলায় একটা মরচে ধরা টিনের ট্রাঙ্ক। পরাণের মেয়ে মানে শিউলির সমস্ত খেলনা এখনো রাখা আছে সেখানে। রাখালের কথায় সেটা বের করা হলো। ট্রাঙ্কের ঢাকনা খুলতেই একেবারে মাথায় বাজ পড়ল সবার। গুলি গুলতি, ভাঙা খেলনা বাটি, মাটির পুতুলের মাঝে সুবলের 3 মাসের বাচ্চাটা শুয়ে আছে। ভিড় ঠেলে আস্তে আস্তে সুবল চিৎকার করে উঠল, এই তো আমার ছেলে পরাণ। তোর নিজের মেয়েটা মারা গেছে বলে তুই আমার বাচ্চাটাকেও মারতে গেছিলি? ভিড়ের মধ্যে থেকে একজন পরাণের বউকে বলল, তার মানে এতদিন গ্রামে যা কিছু ঘটছিল সব কিছুর পেছনে তোমাদের হাত রয়েছে। পরাণের বউয়ের মুখটা কাঁচুমাচু হয়ে গেল। উপস্থিত সবাই গলা মেলালো। পরাণের 2 চোখ জলে ভরে উঠেছে। ও, সব তার মানে তোমরা করেছো? হ্যাঁ হ্যাঁ, এরাই সব করেছে, এরাই করেছে। শুনছি, এই তো ভয়ানক ব্যাপার। এরাই
তোমরা তোমরা কি বলছো এসব? সন্তান হারানোর কষ্ট আমি জানি, এ যন্ত্রণা তোমরা পাও, আমি সেটা কেন চাইবো বলো তো? কোনো কিছু করে তো আমার মেয়েটারে আর ফেরত পাবো না, তাহলে কেন করতে যাবো আমি এসব? কাজ হলো না, সবাই মারমুখী হয়ে উঠতে লাগলো। এবারে রাখাল সবাইকে বাধা দিয়ে বলল, এরা কিছু করেনি, হ্যাঁ তোমরা ওদের কিছু বলো না। হ্যাঁ, যা করেছে সব ওই শিউলি। আসলে ও সবার সাথে খেলতে চায়, একা একা থাকতে ওর ভালো লাগে না, কারো ক্ষতি করার জন্য ও এসব করেনি। সবাইকে নিয়ে ও শুধু খেলে, কিন্তু এই বাচ্চাটা এত ছোট, ওকে ও নিয়ে চলে এসেছে। ওই যেমন আমরা পুতুল নিয়ে খেলি, শিউলিও তো আসলে ছোট। ওই দেখো ঘরের এক কোণায় দাঁড়িয়ে কেমন কাঁদছে, ভয় পেয়েছে ও। মা, ছোট ছেলেটা বলে এতক্ষণে বৈষ্ণব ঠাকুর এগিয়ে এলো রাখালের কাছে। কিন্তু কিন্তু তুই এত কিছু কেমন করে জানলি? কই আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি সবার কথা বুঝতে পারি বাবা, গাছপালা, কুকুর, বেড়াল, সব পশু পাখি, তাছাড়াও আরও অনেকের কথা শুনতে পারি। কেমন করে পারি জানি না, কিন্তু পারি। গ্রামের সরল মানুষ ভাবল রাখাল দৈব শক্তি অধিকারী, এ তার পূর্বজন্মের সাধনার ফল। সে রাতে ঘরে আনাচে কানাচে পরাণ আর তার বউ পাগলের মতো শিউলিকে খুঁজছে। ওই রাখাল বলে ছেলেটা যে বলে গেল শিউলি ওখানেই আছে। কঠিন বাস্তবটাকে অগ্রাহ্য করে মেয়েকে আরেকবার ফিরে পাওয়ার আশায় তারা সারা বাড়ি হাতড়াতে লাগলো, যেন এক্ষুনি কোনো ফাঁক থেকে শিউলি বেরিয়ে আসবে। শিউলির খেলনাগুলোও নেড়ে ছেড়ে দেখলো বারবার। এদিকে এই ঝড় জলের মধ্যেই ঝড়ের গতিতে খবরটা হাওয়ার মতো ছড়িয়ে পড়ল সারা গ্রামে। দলে দলে মানুষ হলধরের বাড়িতে ভিড় জমালো রাখালকে দেখার জন্য। ঠিক হলো পরের দিন সকালে গ্রামের সবাই জড়ো হবে শিবতলায়। সবার মন ভারাক্রান্ত। পরাণ আর তার বউকেও গ্রামের লোকেরা নিয়ে এসে বসিয়েছে। তাদের দৃষ্টি এখনো বিহ্বল। গ্রামের প্রবীণদের মধ্যে একজন রাখালকে উদ্দেশ্য করে বলল, তুমি আমাদের অনেক বড় পাপের হাত থেকে বাঁচিয়েছো বাবা। আমরা অজান্তেই এতদিন একটা বাচ্চাকে কষ্ট দিচ্ছিলাম। তা তুমি আমাদের বলো না, এখন আমাদের কি করা উচিত? কিভাবে শিউলি শাস্তি পাবে? শিউলি সবার সাথে খেলতে চায়, আর 5টা বাচ্চার মতোই মাটি কাটে দৌড়ে বেড়াতে চায়, আনন্দ করতে চায়। কিন্তু বাবা, গ্রামের ছোট ছোট বাচ্চারা কেমন করে খেলবে ওর সাথে? সবাই তো ভয় পাবে। রাখাল এবার পরাণের কাছে গিয়ে দাঁড়ালো। খানিকক্ষণ আনমনে চেয়ে রইল তার দিকে, তারপর বলল, কাকু, তুমি শিউলির সব খেলনাগুলো এই গ্রামের সব বাচ্চাদের মধ্যে ভাগ করে দাও খন। ওরা ওগুলো নিয়ে খেলবে, ওভাবেই শিউলি মিশে থাকবে ওদের খেলায়। তাই হলো। সেই দিনেই বেলার দিকে শিবতলায় বাচ্চাদের জড়ো করে পরাণ নিজের হাতে মেয়ের সব খেলনা বিলিয়ে দিল। এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। যেন আপনা থেকেই টিনের ট্রাঙ্ক থেকে একটা খেলনা মাটিতে পড়ে গড়িয়ে গড়িয়ে রাখালের
পায়ের কাছে এসে থামল। রাখাল সেটা তুলে নিয়ে হাসি মুখে বলল, এবার তুমি খুশি তো? সবার সাথে খেলবে রোজ। আমি এবার যাই তাহলে। জড়ো হওয়া ভিড়ের মধ্যে কেউ গামছা, কেউ ধুতি, আবার কেউ বা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছল। বৈষ্ণব আর রাখাল বৈকুণ্ঠপুর ছেড়ে রওনা দিল নিজেদের পথে। শিউলি হয়ে উঠল সবার খেলার সাথী। বিষ্ণুপুরে আবার যেন স্বয়ং বিষ্ণু বিরাজমান হলেন। মিলে গেল রামগোপাল বাবুর মৃত্যুশয্যার ভবিষ্যৎবাণী। বেনু ফিরে এসেছিল আবার রাখাল হয়ে। ঘরে ঘরে জন্ম হোক রাখালের মতো ছেলেদের। তারা বুঝেনি সবার কুমড়ানো না বলা যন্ত্রণার কথা। শেষ হলো আজকের পর্ব। পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার এক অদ্ভুতুরে কাহিনী। বিষ্ণুপুর গ্রামে বর্ষাকালে বিভিন্ন চরিত্রে বর্ণালী, প্রদীপ্তা, সৌরভধ্বনি সাহা, আমি সুমিতেন্দ্র আর বার্থডে বয় প্রত্যয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। টিল দেন keep listening to 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।